চোখ বন্ধ করার পূর্বে মানবী হাসল একটু। সেই হাসির সাথে নিভে গেল তার মনে সকল দুঃখ। বৃষ্টির পানিতে ধুয়ে গেল মনের ভেতর জ্বলতে থাকা আকাশসম কষ্ট। ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে গেল ফাঁপা দীর্ঘশ্বাস। পৃথিবীর প্রতি একরাশ দুঃখ নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করল নুসরাত নাসির। শরীরের একাংশ পুড়ে গিয়ে খসে পড়ল পোড়া মাংস। যে জীবনের কাছে হেরে গিয়েছিল, যার অস্তিত্ব মাত্র 25 বছর ছিল এই পৃথিবীর বুকে, যে মরে যাওয়ার পর মনে রাখেনি তাকে কেউ, যার হারিয়ে যাওয়ায় পৃথিবীর কিছু এলো গেল না। আকাশের বুক থেকে শুকতারা হারিয়ে যায় যেমন করে, তেমন করে হারিয়ে গেল নুসরাত নাসির। ঠোঁটের কোণে ঠেকে রইল বিষাদের হাসি। শেষ সময়ে যে কোনো পরিবারের সদস্যদের সংস্পর্শ পায়নি, কেউ বাড়িয়ে দেয়নি ভরসার হাত তার দিকে। এই এক জীবন থেকে পেয়েছে কি সে? দুঃখ, দুঃখ আর দুঃখ। আকাশসম দুঃখ খোদা তার ভাগ্যে লিখে রেখেছিল কে জানত। এখন নুসরাত নাসির জেনে গিয়েছে। নুসরাত নাসিরদের কখনো হ্যাপি এন্ড হয় না, তাদের অকালেই ঝরে পড়ে যেতে হয় বটবৃক্ষের পাতার ন্যায়। এভাবেই শেষ হয় তাদের জীবনের অধ্যায়। আকাশে কালো ধোঁয়ার আস্তরণে ঢেকে গিয়েছে পুরোটুকু, চারিপাশে মানুষের রক্ত ও পোড়ার আষ্টে গন্ধ। ইউনিমার্টের বিল্ডিংটার অক্ষত নেই, দেয়াল ভেঙে গিয়েছে। একটু আগে চকমক করতে থাকা বিল্ডিংটার চারপাশে রং উঠে গিয়ে ভুতুড়ে রূপ ধারণ করেছে। টেরোরিস্টরা যখন বুঝতে পারল পুলিশ তাদের কথা পরোয়া না করেই ভেতরে প্রবেশ করবে, তখন তাদের শেষ চালটা দিয়ে দিল। তারা কখনো আত্মসমর্পণ করে না আইনের নিকট। হয় মরবে, না হয় মারবে। আজ এই সময় এসে তারা ঠিক করল পুলিশের কাছে স্যারেন্ডার করার তুলনায় বুক উঁচিয়ে এভাবে মরে যাওয়া ঢের ভালো তাদের নিকট। তাই পুরো বিল্ডিংটা এক লহমায় শেষ করে দিল। সাথে শেষ করে দিল নির্দয়ের মতো একাধিক মা ও শিশুকে। দুপুর 2টো বাজতে বাজতে বাংলাদেশের সকল নিউজ চ্যানেলে খবরটা ছড়িয়ে পড়ল। নিউজ চ্যানেলের শিরোনাম জুড়ে নিল, টেরোরিস্টের বোমা হামলায় ও গুলিতে নিহত সৈয়দা নুসরাত নাসির। পত্রিকাগুলোতে প্রথম পাতায় ছাপল টেরোরিস্টের বোমা হামলায় নিহত সৈয়দ চয়েসের সিইও সৈয়দা নুসরাত নাসির। কোনো কোনো পত্রিকায় মোটা করে নুসরাতের ছবি দিয়ে তার সম্পর্কে লেখা। কেউ কেউ তো তার পুরো জীবনী তুলে ধরেছে। অনেকে সেসব নিয়ে বিরক্ত হলো, অনেকে আবার দুঃখ প্রকাশ করল। কিন্তু মলের ভেতর যে সাধারণ জনগণ মূল্য, তা নিয়ে কারোর কোনো মাতামাতি বা ভ্রুক্ষেপ দেখা গেল না। তারা এলিট পর্যায়ের ধনাঢ্য পরিবারের মেয়েটাকে নিয়েই পড়ে রইল। বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল সেই খবর চারিদিকে। কিন্তু তখনও সৈয়দ পরিবারের সবাই অজ্ঞ এই বিষয়ে। তারা নতুন বউ বরণ করার কাজে মেতে আছে। নিউজ চ্যানেলের লাইভ টেলিকাস্টে দেখা গেল ইউনিমার্টের দেয়াল খসে খসে পড়ছে। ভেতর থেকে মানুষের পোড়া লাশের খণ্ডবিখণ্ড টুকরো নিয়ে বেরিয়ে আসছে একদল মানুষ। সেই চাঞ্চল্যকর খবর শুধু বাংলাদেশের নিউজ চ্যানেলেই আটকে রইল না, আন্তর্জাতিক নিউজপেপার নিউজ চ্যানেল পর্যন্ত নিমিষেই পৌঁছে গেল হৃদয় বিদারক লোমহর্ষক খবরটা। ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। ঠান্ডা নিস্তব্ধ বাড়িতে সেই শব্দটাই যেন বজ্রপাতের মতো মনে হচ্ছে। বৃষ্টি তখনও থামেনি। অবিরাম ধারায় টিপ টিপ করে পড়ছে ধরণীর বুকে। নীল আকাশটা কালো মেঘের প্রলেপে অন্ধকার হয়ে আছে। জোহরের আজান দিয়েছে মাত্র। নাসির সাহেব গোসল থেকে বের হয়ে মাথায় টুপি পরলেন। অজুর পানি মুখে লেগে আছে, তা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। জায়নামাজ পশ্চিম দিকে বিছিয়ে নামাজ শুরু করলেন। দীর্ঘ সময় নিয়ে সিজদা দিলেন। সাধারণ দিনের তুলনায় আজ সময় বেশি নিলেন সালাত আদায়ে।
সকাল থেকেই মনে কিছু একটা হচ্ছে, আরাম পাচ্ছেন না, বুক ভার হয়ে আছে। কিছু একটা নেই নেই উপলব্ধি হচ্ছে। সেই নেইটা কি তিনি বুঝতে পারলেন না, তাই চিন্তিত ভঙ্গিতে মোবাইল হাতে নিয়ে প্রথমে নুসরাতকে কল দিলেন। মেয়েটা ছন্ন ছাড়া, কখন কি করে বলা মুশকিল। ইসরাত নিজেকে সামলে নিতে জানে, তাই ইসরাতকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। নুসরাতকে নিয়ে যত দুশ্চিন্তা। এত উগ্র আর বেপরোয়া হলে জীবন চলে না। শীঘ্রই ভালো দেখে একটা ছেলের কাছে মেয়েকে বিয়ে দেবেন। এভাবে আর কতদিন? বয়স তো বাড়ছে। 25 বছর হয়ে যাবে সামনের 30 তারিখে। এত বড় হয়ে গিয়েছে, তারপরও জেদি মেয়েটা একটুও বদলায়নি। কলার বাজল না আজ, রিংও হলো না। ওপাশ থেকে ভেসে এলো সংযোগ সম্ভব হচ্ছে না। নাসির সাহেব চিন্তিত বদনে হেঁটে গিয়ে বসলেন সোফায়। এর মধ্যে ড্রয়িং রুমে উপস্থিত হলেন নাজমিন বেগম। ইসরাতের সাথে কথা বলছেন তিনি। জিজ্ঞেস করছেন, বউ নিয়ে আসবে কখন এই বাড়িতে? ওপাশ থেকে হৈ হুল্লোড়ের শব্দ শোনা যাচ্ছে। ইসরাত চেঁচিয়ে উত্তর দিল মায়ের প্রশ্নের, আসছি, আধ ঘন্টা সময় দাও। সোফায় গিয়ে বসে নাসির সাহেব টিভি চালালেন। রিমোট চেপে নিউজ চ্যানেলে ঢুকতেই আজকের তাজা খবর দেখলেন। শিরোনামের দিকে চোখ গেল না। চোখ গেলে হয়তো এতক্ষণ বসে থাকতে পারতেন না। টিভির সামনে একটা মুখ দেখা গেল। গলায় আইডি কার্ড ঝোলানো, হাতে মাইক নিয়ে দাঁড়িয়ে আছেন এক ভদ্র মহিলা। পেছনে পোড়া শপিং মল দেখা যাচ্ছে। কালো আকাশের বুক চিরে উড়ে যাচ্ছে কালো রঙের কয়েকটা কাক। নাসির সাহেব স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। মহিলাটা কথা বলছে আজকের বিষয়বস্তু নিয়ে। এর মধ্যে হঠাৎ পাগলের মতো হন্তদন্ত হয়ে ছুটে আসলো আহান। এসেই হাত থেকে টেনে নিল রিমোটটা। রিমোট চেপে বন্ধ করে দিল টিভি। নাসির সাহেব অবাক চোখে তাকালেন তার দিকে। রক্তশূন্য চেহারাটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আহান উত্তর দিল না। তার সারা শরীর কাঁপছে, থরথর করছে হাত দুটো। ছেলের এমন হাবভাব দেখে নাজমিন বেগম নিজেও শঙ্কিত হলেন। মনের ভেতর কুডাক দিল। একই প্রশ্ন শুধালেন তিনিও। কি হয়েছে আহান? রিমোট নিয়েছিস কেন? আহান প্রতিউত্তর করল না। রক্তাভ চোখে চেয়ে রইল নাসির সাহেবের দিকে। নাজমিন বেগম নিজের হাতের মোবাইলটা সেন্টার টেবিল থেকে তুলে নিতেই আহান আবারও সেটা কেড়ে নিল। ভদ্রমহিলা কিছুটা এতে চটলেন। রিমোট, মোবাইল সব কেড়ে নিচ্ছে কেন এই ছেলে? কিছু বলতে নেবেন, এর মধ্যেই ল্যান্ডলাইনে কল আসলো। নাসির সাহেব উঠে দাঁড়ালেন। আহান আটকানোর চেষ্টা করল, কিন্তু গরম চোখের তোপে পড়ে সেই সাহস হলো না আর। ফোন কানে লাগিয়ে নাসির সাহেব সালাম করলেন। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে তৎপর গলা ভেসে এলো এক লোকের। ওয়ালাইকুম সালাম, মিস নুসরাত নাসিরের বাবার সাথে কথা বলছি? জি হ্যাঁ, বলুন কিভাবে সাহায্য করতে পারি? ওপাশের লোকটা দুঃখ প্রকাশ করল। সাহায্যের কথা উড়িয়ে দিয়ে বলল, আমি নুসরাত নাসিরের ক্লায়েন্ট। খবরটা আমি পেয়েছি। আপনাদের এই দুঃখের সময় আমি উপস্থিত হতে পারিনি, তাই খুবই দুঃখিত। জানি খুব কষ্টের সময় পার করছেন, কিন্তু তাড়াতাড়ি এই শোক যাতে কাটিয়ে উঠতে পারেন সেই দোয়া থাকবে। আজ তাহলে রাখি। নাসির সাহেব হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। লোকটা কিসের জন্য দুঃখ প্রকাশ করছে তার কোনো কারণই খুঁজে পেলেন না। ঘাড় ঘুরিয়ে পেছনে দাঁড়ানো একবার আহান আর নাজমিন বেগমকে দেখলেন। মোবাইল কেড়ে নিয়ে এখনও ঠায় দাঁড়িয়ে আছে। দুয়ে দুয়ে চার মিলাতেই কিছু একটা খটকা লাগলো, তাই ফোন রেখে দিয়ে সরাসরি প্রশ্ন করলেন আহানকে, কি হয়েছে আহান, খুলে বল। নাজমিন বেগম আতঙ্কিত চোখে তাকালেন আহানের দিকে।
আহান তখনও নিশ্চুপ। আহান, কি হয়েছে বলবি তুই? আহান একবার তাকালো মেজমাইয়ের দিকে। ভদ্রমহিলার শঙ্কা নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। ঠোঁট টিপল সে। চোখের তারায় জল ছলছল করে উঠল। নাজমিন বেগমের প্রশ্নাত্মক চাহনি এড়িয়ে গিয়ে হাত চেপে ধরল সে। অতপর অনাকাঙ্ক্ষিত সেই খবরটা দিল, ছোট আপু আর আমাদের মাঝে নেই মেজমা মেজো বাবা। নাসির সাহেব বিশ্বাস করতেই পারলেন না। আহানের কথা উড়িয়ে দিলেন বাতাসে। তার হাত থেকে রিমোট টেনে নিয়ে টিভিটা অন করলেন। নাজমিন বেগম তখনও মনে মৃদু একটা আশা নিয়ে দাঁড়িয়ে। টিভিতে সেই সময় সাংবাদিক বলে উঠলেন, অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে বোম ব্লাস্টে বিজনেস ওয়ার্ল্ডে সফল ব্যবসায়ী সৈয়দা নুসরাত নাসিরের মৃত্যু হয়েছে। তার ডেড বডি মাত্রই সিলেট সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরই স্ক্রিনে ভেসে উঠল নুসরাতের হাসিমাখা চেহারাটা। নাসির সাহেব স্থির দাঁড়িয়ে থাকতে পারলেন না, ধপ করে বসে পড়লেন সোফার উপর। আর নাজমিন বেগম, তিনি খবরটা দেখার পর চৈতন্য হারিয়ে ঢলে পড়েছেন আহানের গায়ের উপর। পৃথিবীর এক কোণে মরে যাওয়া নুসরাত নাসিরের জন্য পৃথিবী থমকে থাকল না। বিকেল ৩টার আশপাশ স্পর্শ করতেই সব কিছু ঠান্ডা হয়ে গেল। এতক্ষণের হুলস্থুল হৈহুল্লোড় থেমে গিয়েছে। আকাশ হয়তো আজ খুব অভিমান করেছে, তাই থেকে থেকে কাঁদছে। সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। শীতের দিনে এমন আষাঢ়িয়া মেঘের কারণ কি ভাবা মুশকিল। অনেকে বলল সকাল থেকেই মেঘলা পরিবেশ দেখেই ধারণা করেছে খারাপ কিছু একটা হবে। আর দেখো, এখন খারাপ কিছুই হয়ে গেছে। হসপিটালের ভেতর এখনো পর্যন্ত যতজন রোগী নিয়ে আসা হয়েছে তাদের কারোর শরীর অবশিষ্ট নেই। কারোর হাত আছে, পা নেই, কারোর মাথা নেই, শরীর আছে। কারোর তো শুধু মাংসখণ্ড পাওয়া গেছে। তা দেখে কিছু কিছু নতুন হওয়া নারী ডাক্তার বমি করে ভাসিয়ে দিচ্ছে। বিকেল ৩টে ঘড়ির কাঁটায় বাজলেও ধরণীর বুকে যেন সন্ধ্যার শেষ প্রহর নেমে এসেছে। কিছু সময়ের জন্য বৃষ্টি থেমে গিয়ে ধুম করে আবারও বারিধারা নিয়ে তা পতিত হয়েছে। সেই বৃষ্টিতে ভেজা শরীর নিয়ে সৈয়দ বাড়ির অধিকাংশ মানুষ এসে হাজির হয়েছে হসপিটালের অভিমুখে। সকলের চেহারা কান্নায় ভেঙে পড়েছে, চোখ মুখ বিমর্ষ। অনাকাঙ্ক্ষিত ঘটনায় সকলের আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেহেরুন্নেসার মৃত্যুর পর হসপিটালের করিডোরে পা পড়েছে ইসরাতের এই দ্বিতীয়বারের মতো। ফিনাইলের গন্ধ নাকে এসে ঠেকছে। চারদিক থেকে ভেসে আসছে মানুষের কান্নার হাহাকারের শব্দ। করিডোর দিয়ে যেতে যেতে শত মানুষের হাহাকার ভরা আর্তনাদ কানে আসলো ইসরাতের। চোখ দুটো ভরে উঠল, হাতের তালুতে মুছে নিল। নির্জীব নিস্পৃহ বদনে এগিয়ে গেল রিসিপশনের দিকে। একজন সাদা কাপড় পরিহিত ভদ্রমহিলার কাছে জানতে চাইল নুসরাতের কথা। ভদ্রমহিলা বললেন, লাশের নাম কি? কান্নায় ভেঙে পড়া ইসরাত এক মুহূর্তের জন্য থমকাল। একটু পূর্বে জীবিত থাকা মেয়েটা এখন লাশ হয়ে গেছে। যে গম্ভীর গলায় পুলিশ স্টেশনে বসে ধমকে এসেছিল আহানের নব স্ত্রীকে, পৃথিবীর কাছে সে মৃত লাশ। তার কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে, যার শেষ সময়ে কেউ তার পাশে ছিল না। কেউ তার হাত চেপে ধরেনি, কেউ ভরসা জোগায়নি। নুসরাতদের কেন পৃথিবীতে এত দুঃখ পেতে হয়? তারা কখনো কেন অন্যদের মতো সুখী হতে পারে না? তারা মনের ভেতর একরাশ অভিমান জমিয়ে রেখে পাড়ি জমায়। শেষ সময়ে সেই অভিমানও প্রকাশ করতে পারে না। এভাবেই অভিমান মনে চাপা রেখে হাজারো নুসরাত নাসির হারিয়ে যায়। কেবিনের দরজা ঠেলে ভেতরে ইসরাত প্রবেশ করতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। পুরো শরীর পুড়ে গিয়ে মাংস খসে খসে পড়ছে দেহ হতে। চেহারা বোঝার জো নেই। পুড়ে যাওয়া শীর্ণ হাতের মধ্যে সেলিন ব্র্যান্ডের ব্রেসলেট জ্বলজ্বল করছে।
কাপড় শরীরের চামড়ার সাথে লেগে গিয়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় কতটা কষ্ট হয়েছে মানবীর তা ভাবতে গিয়ে ইসরাতের শরীর কাটা দিল। দুই হাতের আঁচলায় টেনে নিল শীর্ণ দেহটা, গায়ে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। মনে হলো গলার ভেতর হাজারটা কাটা কেউ বেঁধে দিয়েছে। কণ্ঠস্বরটা গলায় আটকে যায় কথা বলতে গিয়ে। বিমর্ষ গলায় চিৎকার করে উঠল, এই এই শুনতে পাচ্ছিস বোন আমার? শোন, শোন তুই, তাকা, এই তাকা আমার দিকে। কি হয়েছে তোর? চোখ খোল, এমন শুয়ে থাকিস না। দেখ, এদিকে দেখ, তাকা, আমার খুব কষ্ট হচ্ছে। চোখ খোল সোনা, হাস, একটু হাস। ইসরাতের চিৎকারে কেঁপে উঠল পুরো কেবিনটা। ইসরাত বুঝতে চাইল না নুসরাত আর নেই। গা ধরে ঝাঁকালো, ডাকলো অবিরত। বাহিরে এসে মাত্রই দাঁড়ানো মৃন্ময় ভয়ে হকচকিয়ে উঠেছিল ইসরাতের আর্তনাদে। এর মধ্যেই দেখতে পেল আরেকটা পাগল হুড়মুড়িয়ে ঢুকছে কেবিনের ভেতরে। চোখ দুটো লাল হয়ে আছে পাগলটার। মানুষ বলে পুরুষ মানুষ কাঁদে না। কে বলেছে পুরুষ কাঁদে না? এই তো সৈয়দ বাড়ির বাউন্ডুলে হাজারটা প্রেম করা ছেলেটা কাঁদছে, হাউমাউ করে কাঁদছে, চিৎকার করে শরীর ধরে ঝাঁকাচ্ছে মেয়েটার। এই বেঈমান, তুই বলেছিলি না আমাদের ফাঁকি দিবি না কখনো, কখনো আমাদের একা করে পালিয়ে যাবি না। তাহলে একা করে কোন সাহসে গেলি? চোখ খোল, কোন সাহসে তুই আমাদের ছেড়ে গিয়েছিস? তোকে এই অধিকার কে দিয়েছে? চোখ খোল নুসরাত, তাকা একবার আমার দিকে। অভিমান করেছিস আমার সাথে? অভিমান করিস না। ইরহামের গলার কাছে কথা পাকালো। পোড়া আঠালো মুখটায় একাধিক চুমু খেলো। মুখটায় দুই হাতের আঁচলায় ভরে নিয়ে নতুন উদ্যমে ঝাঁকালো। বোন আমার, চোখ খোল, অভিমান করে এভাবে ছেড়ে চলে গেলি তুই? এই অসভ্য, বেয়াদব, চোখ খোল। ইসরাতের বুকের পাশটা শূন্য ফাঁপা। ইরহামের মতো গায়ে জড়িয়ে অসংখ্য চুমু খেল সেও। নিস্তেজ হয়ে পড়ে থাকা মানবীকে ডাকল, বোন আমার, এই এই দেখ, বুকটা জ্বালা করছে, চোখ খোল। তুই না আমার সোনা বোন, এত অভিমান করেছিস কেন? অভিমান করেছিস বলে চলে যাবি তুই? ইসরাতের ডাকে, ইরহামের চিৎকারে নিস্তেজ নুসরাত সোজা হলো না, হেসে উঠল না। প্রাণ করছি বলে ঠাট্টা করল না। টেনে নিল না ভাই বোনকে বুকের কাছে। পড়ে রইল সাদা কাপড়ে মুড়িয়ে বেডের মধ্যে, এক জায়গায় একদম নিস্তব্ধ। উঠে বসে অভিযোগ করল না আর। নুসরাতদের পৃথিবীর প্রতি কোনো অভিযোগ থাকে না, কারোর প্রতি কোনো অভিযোগ থাকে না। তারা হাজারো অভিমান অভিযোগ মনের ভেতর চেপে দুনিয়া ছেড়ে যায়। কেবিনের বাহিরে দাঁড়িয়ে নিঃশব্দে চোখ মুছলেন শোয়েব সাহেব। শোয়েব সাহেব মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি জানাজা পড়াতে হবে, না হলে এতে লাশের কষ্ট বাড়ে। নিজের শেষ ঠিকানায় যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি রেখে আসা উচিত। চোখ দুটো লাল হয়ে আছে। ফর্মালিটি পূরণ শেষ করতে করতে চোখের পানি একাধিকবার মুছেছেন তিনি। ঝর্ণা বেগম আর রোহিণী বেগমকে বাড়িতে পাঠানো হয়েছে। আমির আর সুরভি কী করছে, কতটুকু ওই দিক সামলাতে পারছে কে জানে। মেজ ভাইয়ের অবস্থাই বা কী, জানেন না কিছুই। খবর পাওয়া মাত্রই তারা ছুটে এসেছেন হসপিটালে। শোয়েব সাহেব রিসিপশনিস্টের কাছে জানতে চাইলেন, মেয়েকে বাড়ি নিয়ে যেতে পারবো কখন? এক ছেলে বলল, লাশ রাতের মধ্যেই নিয়ে যেতে পারবেন। আপনারা আইডেন্টিটি ভালো করে চেক করতে চাইলে লাশের। কথা শেষ করতে পারল না, মুখের মধ্যে একাধিক ঘুষি পড়ল, একের পর এক লাগাতার। কিছু বোঝার সুযোগ না দিয়ে আহান হামলে পড়ল ছেলেটার উপর। হিংস্র প্রাণীর মতো হিসহিস করে উঠে শুধালো, লাশকে? কে লাশ? কাকে লাশ বলছিস তুই?
লাশ কি? হ্যাঁ, লাশ বলবি না। চোখ দুটো উত্তপ্ত আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠছে ক্ষণে ক্ষণে। শক্ত চোয়াল করে একাধিক ঘুষি বসালো। ছেলেটার নাক দিয়ে রক্ত বেরোলো, তবুও আহান ছাড়ল না। পাগলের মতো শুধু জিজ্ঞেস করল, লাশকে? কে লাশ? লাশ বলবি না। আপু বেঁচে আছে, বেঁচে আছে আপু। আহানের সেই কথা কি সত্য হলো? না, নুসরাত নাসির আর বেঁচে নেই। এই কঠিন সত্য না চাইতেও মেনে নিতে হবে তাদের। সৈয়দ সাহেব স্তম্ভিত ফিরে পেতেই ছেলের কাঁধ ধরে টেনে ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু বয়স্ক লোকটা মাত্র তাগড়া হওয়া ছেলের শক্তির সাথে পেরে উঠলেন না। ডাক্তাররা ছুটে এসে টেনে হিঁচড়ে আহানের হাত থেকে ছেলেটাকে বাঁচালো। তবুও হিংস্রাত্মক চোখ মুখে চেয়ে রইল সে। পারলেই ঝাঁপিয়ে পড়বে। এতটাই অ্যাগ্রেসিভ আর উত্তেজিত হয়ে উঠল যে শেষে ইঞ্জেকশন পুশ করে বেড রেস্টে রাখা হলো তাকে। ইসরাতের হাজারো ডাকে সাড়া দিল না নুসরাত। উঠে বসল না, গম্ভীর হয়ে বলল না, রঙ্গলীলা করছিস দুটো? চুপ। প্যান প্যান করে মরে যাচ্ছে। আমি কি মরেছি? এত হেদিয়ে মরছিস কেন? ন্যাকা মেয়ে মানুষ। নির্লিপ্ত নুসরাত বেডে শুয়ে থাকে ওভাবেই। নরম শুভ্র রক্তাভ পা দুটো রক্তের ছাপ। রক্ত শুকিয়ে বসে গিয়েছে। নাকের নোজরিংটা সবসময়ের মতো জলজল করে জানান দিচ্ছে না, কেমন কালো রং ধারণ করেছে। মুখ চৌচির হয়ে আছে, লাবণ্যতা নেই, নেই কষ্টের ছাপ। ইসরাত তাকিয়ে রইল মুখটার দিকে নির্নিমেষ। গাল বেয়ে গড়িয়ে পড়ল 1 ফোঁটা 2 ফোঁটা পানি। খুব করে বলতে ইচ্ছে হলো, বারে, স্বার্থপরের মতো সব কিছু থেকে মুক্তি নিয়ে নিলি তুই। কই, আমার তো একটা শেষ আবদার রাখলি না। আরও চাপিয়ে দিয়ে গেলি দুজন মানুষের ভার। সেই মানুষ দুটোকে আমি সামলাবো কিভাবে? আগে শিখিয়ে দিয়ে যেতি কিভাবে ওদের সামলাবো, তারপর না হয় পাড়ি জমাতি। লজ্জা করল না একা আমাকে এভাবে মাঝ সমুদ্রে ফেলে যেতে? ছি নুসরাত নাসির, তোমার বড়ই লজ্জা কম। নির্লজ্জ তুমি। আমার কি কম কষ্ট? কই, আমি তো মৃত্যুকে সাদরে গ্রহণ করিনি, কিন্তু তুমি তা করেছ। আমার ঘাড়ে গুরুদায়িত্ব ঝুলিয়ে দিয়ে তুমি পৃথিবী থেকে পালিয়ে গেলে। কেন এমনটা করলে তুমি? তোমার কি একবারও আমার কথা মনে হয়নি? দুটো মানুষের কথা মনে হয়নি? তারা তোমাকে হারিয়ে কিভাবে বাঁচবে সেটা বুঝলে না? একটুক্ষণের জন্য উপলব্ধি করলে না? নুসরাত নাসির স্বার্থপর, ভীষণ স্বার্থপর তুমি। কাউকে যাওয়ার আগে একবারও বলে যাওনি। আর এই পৃথিবী কিনা তোমাকে তোমার শেষ ঠিকানায় পাঠানো নিয়ে হাজারো আয়োজন করছে। কই নুসরাত নাসির, তুমি দেখছো না আমি কাঁদছি? তোমার বোন কাঁদছে। তুমি শুনতে পেলে না, জানতে পারলে না? তোমার চলে যাওয়ায় কারোর কিছু না এসে গেলেও ইসরাত নাসিরের অনেক কিছু এসে গিয়েছে। বয়স্ক লোক সৈয়দ নাসির উদ্দিনের এসে যায়। বয়স্ক মহিলা যে তোমায় 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিয়েছিল, মেয়ে হওয়া সত্ত্বেও হাজারো মানুষের বিরুদ্ধে লড়ে গিয়েছিল, সেই মানুষটার আসে যায়। তাদের কথা একবার মনে করলে না? শোনো নুসরাত নাসির, তুমি স্বার্থপরের মতো পৃথিবীকে ফাঁকি দিয়ে চলে গেলেও তোমার প্রতি আমার অভিমান অনেক, অনেক অনেক। তোমাকে আমি কখনো ক্ষমা করব না। হাসরের ময়দানে তার জবাবদিহিতা করতে হবে। কেন আমার উপর গুরুদায়িত্বগুলো চাপিয়ে চলে গেলে তুমি? তুমিও বেঈমান। মেহেরুন্নেসার মতো তুমিও বেঈমানি করলে। ইসরাতের সেই ভেতরের কথা নুসরাত শুনল কি? না, শুনল না। মৃত মানুষ সেসব শোনে না। তাদের মস্তিষ্ক, হৃদয়ের সকল চলাচল থেমে যায় 7 মিনিট পার হওয়ার মধ্যেই। ইসরাত নাসিরের হাজারো অভিযোগ শোনার জন্য নুসরাত নাসির বেঁচে রইল না। ইসরাত নাসিরও জানতে পারল না মরার পূর্বে নুসরাত নাসিরও তাদের কথা ভেবেছে।
তাদেরকে শেষবারের মতো দেখার জন্য তার মন কাননে ইচ্ছেরা উকি দিয়েছে। সেই ইচ্ছে তার পূরণ হয়নি, অচিরেই হারিয়ে যেতে হয়েছে। ক্যালেন্ডারের পাতায় ৮ ডিসেম্বর, রাতের অন্তিম প্রহর। তুষারপাত হচ্ছে অবিরাম। নিস্তব্ধ সেই রাতের নিস্তব্ধতা ভেদ করে ৩ তলার একটা বিল্ডিংয়ের দোতলার রুম থেকে ভেসে আসছে এক মানবের চিৎকার। সেই চিৎকারে বিল্ডিং প্রতিটা দেয়াল কাঁপছে। বারংবার ফ্লাইট বুক করার কথা বলে গজরাচ্ছে সে। অতঃপর হুমকি দিল, যদি আগামীকালের ভেতর তাকে যাওয়ার ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে নিজের জীবন নিজেই নিয়ে নেবে। সেই কথা হয়তো কাজ করল, তাই কয়েক লাখ টাকা খরচ করে ৯ ডিসেম্বর দুপুরের ফ্লাইট বুকড করে দেওয়া হলো। ৫টা ৫৯ মিনিট, মাগরিবের আজান দিয়েছে বহু পূর্বে। ইসরাত গতকাল থেকেই বসে আছে নুসরাতকে যে কেবিনে রাখা হয়েছিল সেখানে। এখনও পর্যন্ত তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়নি। পুলিশের ঝামেলা এসে ঠেকেছে ঘাড়ে, তাই লাশ যাতে পচে না যায় সেজন্য ফ্রিজে রাখা হয়েছে। বাড়ির কী অবস্থা সেই বিষয়ে অজ্ঞ সে। শুধু শুনেছে নাসির সাহেব নাকি কারোর সাথে কথা বলছেন না। মানুষ অতি শোকে পাথর হয়ে যায় তেমনই হয়ে গেছেন। আহানার নাজমিন বেগমের একই অবস্থা। দুজনই হুঁশ ফিরলেই উত্তেজিত হয়ে পড়ছেন, তাই ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। ঘণ্টাখানেক পরপর মৃন্ময়ের দেখা পাওয়া যাচ্ছে। এই সেই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইসরাতের সেই সান্ত্বনার প্রয়োজন নেই। সে নিজেকে বুঝিয়ে নিয়েছে নুসরাত চলে গিয়েছে, ফিরে আসবে না সে। তবুও কেন যেন পড়ে রয়েছে নুসরাতের তখনকার বেড আঁকড়ে ধরে কে জানে। ১০ ডিসেম্বর রাতে অলৌকিক একটা ঘটনা ঘটল। তখন রাতের প্রথম প্রহর, তুফান শুরু হয়েছে। ইসরাত বৃষ্টিকে ভীষণ ভয় পায়। যখনই বৃষ্টি হয় তখনই এক একটা অঘটন ঘটে। সেই বৃষ্টির দিনেও মেহেরুন্নেসা হারিয়ে গেলেন, আর আবার একই বৃষ্টির দিনে নুসরাতও হারিয়ে গেল। সেই বৃষ্টির রাতে ভেজা শরীর নিয়ে হুড়মুড় করে হসপিটালে এক পাগল লোক ঢুকল। উদ্ভ্রান্ত তার দৃষ্টি, চোখ দুটো ঘোলাটে। উস্কো খুস্কো চুল দেখে কেউই বুঝে পাবে না লোকটা কোনো ভালো ঘরের সন্তান। প্রাইভেট হসপিটাল হওয়ায় সেখানে রোগীর আত্মীয় ছাড়া কাউকেই ইনফরমেশন দেওয়া হয় না। আরশ যখন জানতে চাইল কেবিন নাম্বার কত, তখন তাকে জানানো হলো না। সেই নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটালো সে। এক সময় দেখা মিলল ক্লান্ত পরিশ্রান্ত ইসরাতের। সে ঘাড় বাঁকা করে হেঁটে আসছে এই দিকে। আরশকে দেখে মোটেও যেন অবাক হলো না। নিস্তেজ গলায় জানিয়ে দিল নুসরাতকে কোন রুমে রাখা হয়েছে। লোকটা ছুটল, পাগলের মতো ছুটে গেল দিক নির্দেশনার দিকে, কিন্তু তাতে ভ্রূক্ষেপহীন ইসরাত। কই, বেঁচে ছিল যখন তখন তো এমন করে ছুটে আসলো না, এখন মরার পর আসছে সবাই। চোখ গেল হসপিটালের ট্রান্সপারেন্ট গ্লাসের দিকে। সেখানে দাঁড়িয়ে হেলাল সাহেবের পরিবার। ইসরাত দেখেও যেন দেখল না, অশরীরীর মতো হেঁটে চলে গেল অন্য দিকে। গায়ের ওড়নার একপাশ গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। আরশ যখন ধীর পায়ে বরফ শীতল রুমটায় প্রবেশ করল তখন বুকটা ধক করে উঠল। ওই তো সাদা বিছানায় নুসরাত শুয়ে আছে। আরশকে দেখে উঠে বসছে না। গায়ে জড়ানো সাদা রঙের একটা কাপড়। গ্লাস ঠেলে ধীর পায়ে প্রবেশ করতেই গা কাটা দিয়ে উঠল মানবের। নুসরাত তখনও শুয়ে, চোখ বন্ধ করে নিজ আত্মমগ্নতায় বিভোর হয়ে। ভেতরে ঢুকতে ঢুকতে আরও সহজ গলায় মেয়েটাকে বলল, মিয়া মোর, এসেছি আমি, চোখ খোল। চোখ খুলে তাকা এবার। নুসরাত তাকালো না, চোখ বন্ধ করে পড়ে রইল নিস্তেজ দেহে। আরশ এগিয়ে গিয়ে দুই হাতে আগলে ধরল রমণীর জীর্ণ শরীরটা। নড়াচড়া খেতেই পোড়া শরীর থেকে একদলা মাংস খসে পড়ল। আরশ আঁতকে উঠল তাতে।
বাচ্চাদের মতো করে জানতে চাইল, ব্যথা পেয়েছিস? খুব ব্যথা পেয়েছিস নুসরাত? সত্যিই তোকে আমি ব্যথা দিতে চাইনি। আরশের কথার প্রতিউত্তর আসলো না। ঝলসে যাওয়া চেহারাটার দিকে তাকিয়ে নীরবে কয়েক পল কাটালো। আরশ ঢোক গিলল। গলার কাছে কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। হৃৎপিঞ্জরে ধামা শব্দ হচ্ছে। কিছু একটা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে সে। কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না। তাই আরশ তাকিয়ে রইল মানবীর দিকে নির্নিমেষ। কখনো তাকানো হয়নি এভাবে। ভালো করে তাকাতে পারত না কখনো সে নুসরাতের দিকে। মেয়েলি অহংবোধে আবৃত মুখটার দিকে 5 সেকেন্ডের বেশি কখনো তাকিয়েছে বলে তার মনে পড়ে না। যদি কোনো অঘটন ঘটে যায় সেই ভেবে। কিন্তু সেই অঘটন তবুও ঘটল তার মধ্যে। পুরুষালী প্রেমিক সত্তাটা তৎপর হলো মেয়েটার জন্য। আরশ নিজেকে যতই বলুক সে মেয়েটাকে ঘৃণা করে, কিন্তু তার হৃদয়ের প্রতিটা স্পন্দন জানে সে তাকে কতটা ভালোবাসে, কতটা নিজের করে চায়। কখনো বলতে পারিনি। সৈয়দ বংশে জন্ম নেওয়ায় জেদ এতটাই প্রখর ছিল যে কখনো মাথা ঝুঁকানোর কথা মস্তিষ্কে আসেনি। সে যদি সেই বছর নুসরাতের সামনে মাথা ঝুঁকিয়ে ফেলত, তাহলে আজ এই দিন আসতো না। তার হৃদয়ের গভীরে ঘাপটি মেরে থাকা মেয়েটাকে এভাবে অচিরে হারাতে হতো না। মানব নিজেকে দোষ দিল। মেয়েটার এমন হওয়ার জন্য সে দায়ী। অশ্রুরুদ্ধ স্বরে প্রেয়সীর কাছে সহসা স্বগতোক্তি করল, সব আমার জন্য হয়েছে, সব দোষ আমার। আমাকে ক্ষমা করবি না কখনো, বুঝেছিস? অতপর কয়েক পল কাটল নুসরাতের চেহারা অবলোকন করতে করতে। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। শীতের প্রখরতায় পাতলা শার্ট পরিহিত আরশের ব্রিটিশ পুরুষের মতো উঁচু নাকটা লাল হয়ে আছে। ঠোঁট দুটো একই সাথে রক্তাভ। আকস্মিক সেই চির নিস্তব্ধতা ভেদ করে ভেসে এলো মানবের কঠিন অশ্রুরুদ্ধ স্বরে সহজ ভালোবাসার স্বীকারোক্তি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মোর দ্যান এনিথিং। তুই শুনতে পাচ্ছিস তাই না নুসরাত? কথা বল, কথা বলছিস না কেন? মানবের কাতর স্বরের কণ্ঠ থামল সেকেন্ডের জন্য। সে জানতে পারল না তার প্রেয়সী শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে এই শব্দগুলোই শুনতে চাইছিল। পুরুষালী শক্ত সামর্থ্য স্বরটা ভঙ্গুর। আবারও তা প্রতিধ্বনিত হলো, মাই প্রেশিয়াস গর্জিয়াস লেডি, চোখ খোলো প্লিজ। অভিমান করে থাকে না এভাবে। হেই নুসরাত। আরশ দুই হাতের অঞ্জলিতে পুড়ে নেয় প্রেয়সীর সমগ্র বদন। ভরাট স্বরটা কান্নারা প্রায় গিলে নিয়েছে। চোখ দুটো ক্ষণে ক্ষণে লাল হয়ে আসছে। বয়স বাড়ার সাথে অ্যালার্জি বাড়ছে তরতর করে। নাক দিয়ে সরু রক্তের ধারা বয়ে চলেছে। হাতের তালু দিয়ে বিতৃষ্ণা নিয়ে তা মুছে নিল সে। ডাকল আবারও কাতর স্বরে, হেই, হেই, ওপেন ইউর আইস, লুক অ্যাট মি। এই, এই নুসরাত, চোখ খোল, কথা বল। কথা বলছিস না কেন? স্পিক আপ। প্রাঙ্ক করবি না একদম। আই হেট প্রাঙ্কস। এসব নিয়ে মজা করে না জান। থেমে গিয়ে নুসরাতের নাম ধরে গর্জায় লোকটা, নুসরাত। কিন্তু নুসরাত নড়ে না। আরশ প্রেয়সীর শীর্ণ হাত পুড়ে নেয় নিজের হাতের মুঠোয়। চিৎকার করে ডাকে প্রেয়সীর নাম ধরে। তবুও ওপাশ হতে শব্দ ভেসে আসে না। নিস্তব্ধ থাকে সব কিছু। আরশ হাল ছেড়ে দেয়। মেয়েটাকে কোলে তুলে নিয়ে এসে দাঁড়ায় কাচের গ্লাসের সামনে। সমানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি থামবার নয়। কানের কাছে ঠোঁট নিয়ে নরম স্বরে আওড়ায় সে, ইউ নো নুসরাত, হাউ মাচ আই হেটস ইউ, আই হেট ইউ। আরশ থামে, শ্বাস নেয় শিথিল স্বরে, নমনীয়তার সাথে ডাকে নুসরাতকে। অবিরাম ডেকে চলে মেয়েটাকে। অপর পাশ তখনও নির্লিপ্ত। কোনো উত্তর পায় না সে তার থেকে।
জেদি মেয়েটার এহেন নির্লিপ্ততায় রাগ চেপে ধরে আরশকে। কর্ধান্বিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়, তোকে বলেছিলাম না সুখে থাকতে, সুখে থাকলি না কেন? সবাইকে এমন মাঝ সমুদ্রে ফেলে দিয়ে তুই কেন পালালি? এই কথা বল, এই বেঈমান, এই। সেকেন্ড কয়েকের জন্য থামল। নাক দিয়ে রক্ত বের হচ্ছে তখনও তার। আমাকে বিশ্বাস করিস না তুই? আমার অপেক্ষা করলি না কেন? আমি তো ফিরে আসতাম, আসতাম না? আসতাম। অপেক্ষা করলি না কেন? এমন না ফেরার দেশে পালালি কেন? স্পিক আপ ড্যামেট। আরশের চিৎকারে নুসরাতের কিছু এসে গেল না। স্বার্থপরের ন্যায় গা এলিয়ে শুয়ে রইল তার কোলে। আরশকে ভেঙিয়ে হেসে উঠল না, বলল না, আরশ ভাই, কাঁদছেন আপনি? কাঁদছেন, তাই না? ইস! আরশ তাকিয়ে রইল নুসরাতের দিকে। শীতকাল অপছন্দ নুসরাতের। আর সেই অপছন্দের মাসে সে পাড়ি জমিয়েছে সবাইকে ছেড়ে ওপারে। গলার কাছে আবারও কিছু দলা পাকাচ্ছে আরশের। হৃদযন্ত্রে কথা বলার উদ্বেগ হলো ভীষণ। পুরুষালী অশ্রুসিক্ত কণ্ঠস্বরটা বড় কাতর শোনালো। তুই বারবার বলতি না শীতকাল অপছন্দ করিস? আমি হেসে উড়িয়ে দিয়েছি আমার শীত পছন্দ ছিল বলে। নুসরাত। থামল সে। ঢোক গিলে নিয়ে নিজেকে শান্ত করার প্রচেষ্টা করল। বলল, শীত আমার ভীষণ পছন্দ। আর আজ দেখ, সেই শীত আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। তোকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। সোসাইটির মসজিদে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ধীরে ধীরে তা পরিষ্কার হয়ে আসলো। ইমামের গলার স্বর ব্যথিত সামান্য। ইন্না নিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন, ইন্না নিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন। সৈয়দ নাসির উদ্দিনের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসির বুধবার দুপুর 1:15 নাগাদ সিলেট সিটি ইউনিমার্ট মলের সামনে ইন্তেকাল করেছেন। আজ বাদাসর বড় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজার নামাজে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি। ইন্না নিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন। আজ জানানো হয়েছে মমকে নুসরাত আর নেই। ঢাকা থেকে সিলেটের ফ্লাইট বুকড করেছে সে। বিকাল 3টায় এসে পৌঁছাবে সিলেট এয়ারপোর্টে। ঘণ্টাখানেক লাগবে তাহলে নাসির মঞ্জিলে আসতে। মম কি মামা বাড়িতে ফিরে নুসরাতকে দেখতে পারবে কে জানে। ভাবতে গিয়েই কপাল ঘেমে যায়, কান্নারা গড়িয়ে পড়ে গাল বেয়ে। নাসির মঞ্জিলের সামনের বড় গেটটা খুলে দেওয়া হয়েছে। একদল মহিলা এসে জড়ো হয়েছে বাড়ির সামনে। হাই হাই করে দুঃখ প্রকাশ করছে। নাসির সাহেব হুইল চেয়ারে বসা, দাঁড়িয়ে থাকার শক্তি নেই তার। বয়স্ক লোকটা মেঘ হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি। পা দুটো প্যারালাইজড হয়ে গেছে। এখন সঙ্গী হয়েছে হুইল চেয়ার। গায়ে সাদা পাঞ্জাবি জড়ানো। মেঘ হারানোর শোকে গত 2 দিনে মুখে বয়সের ছাপ বেড়েছে। হুইল চেয়ার ঠেলে নিয়ে এসে বাড়ির সামনে দাঁড়ায় ইরহাম। শেষ গোসল দিয়ে খাটিয়ায় শোয়ানো হয়েছে নুসরাতকে। খাটিয়ার কাছে এগিয়ে এসে বসল আরশ। শেষবারের মতো জ্বলে গিয়ে চৌচির হওয়া চেহারাটা দেখে নিল। নরম স্বরে কানের কাছে আওড়ালো, ওপারে আমার জন্য অপেক্ষা করিস। আমি খুব তাড়াতাড়ি তোর কাছে চলে আসব। আর শোন নুসরাত, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। অতঃপর আরশ খাটিয়ার এক পাশ কাঁধে তুলে নিল, অন্য পাশ শোয়েব সাহেব। নাসির সাহেব উঠে দাঁড়াতে পারলেন না। নিজের অক্ষমতায় কটাক্ষ করলেন। বাবা মায়ের আগে সন্তানের মৃত্যু বাবা মা কখনো মেনে নিতে পারেন না। আর এই মেয়ে জলজ্যান্ত সেদিন বেরিয়ে গেল বাড়ি থেকে, আর ফিরে আসলো লাশের গাড়িতে করে। ইসরাত চুপচাপ বসে দেখল সব কিছু। উঠে গিয়ে থামানোর ইচ্ছে হলো, কিন্তু থামিয়ে কি হবে? সবারই শেষ ঠিকানা তো ওই 3.5 হাত কবরটা।
আহান আর নাজমিন বেগম দুজনেই কথা বলছেন না। পাথরের মূর্তির মতো বসে আছেন তারা। দুজনের একজনের দেখা মিলল না কোথাও। গেট দিয়ে খাটিয়া নিয়ে বেরিয়ে যেতে দেখা গেল জাইন আরশ, শোয়েব সাহেব আর সৈয়দ সাহেবকে। ক্ষণে ক্ষণে চোখের পানি মুছছেন পাঞ্জাবির হাতায় সবাই। তাদের অনুসরণ করে এগিয়ে চললেন নাসির সাহেব আর ইরহাম। পেছনে শুধু পড়ে রইল ইসরাতের শূন্য দৃষ্টি আর খালি বাড়িটার হাহাকার।